কেমিস্ট্রির অনার্স ব্যবহারিক পরীক্ষা। একজন ছাত্রী প্রেগনেন্ট। শিক্ষক লক্ষ্য করলেন মেয়েটির কাজ করতে বেশ অসুবিধে হচ্ছে। মায়া হলো তার খুব। একটা নিচু টুলের ব্যবস্থা করলেন। যন্ত্রপাতিগুলো টেবিলে রেখে চেয়ারে বসে কাজ করার অনুমতি দেওয়া হলো তাকে। মৌখিক পরীক্ষার দিন মেয়েটি একটি ফুটফুটে বাচ্চার জন্ম দিল। পরীক্ষা দেওয়া হলো না তার। শিক্ষক খুব মন খারাপ করলেন। মৌখিক না দিলে ব্যবহারিক ফেল। ব্যবহারিক ফেল মানে অনার্স পরীক্ষায় ফেল। রেজাল্ট শিট তৈরি করা হচ্ছে। রাত তখন 10টা। থামে ঢুকিয়ে চিলচালা করার আগ মুহূর্তে জনৈক শিক্ষক সহযোগী বাকি 3জনকে জানালেন মেয়েটির ভাইবা আজই নেওয়া হবে, এই এখনই। সহযোগী 3জন তাজ্জব হয়ে তাকালেন শিক্ষকের দিকে। মেয়ের বাড়ি শহর থেকে প্রায় 9 থেকে 10 মাইল দূরে। তার কিছুক্ষণ পর একটা রিক্সা নিয়ে অজানা পথে ঝাঁকুনি খেতে খেতে এগোলো। পথঘাট অপরিচিত। রাত 12টায় সদ্য মা হওয়া মেয়েটি বিস্মিত চোখে দেখল তার 4জন শিক্ষক বাসায় উপস্থিত। চোখ ভর্তি জল আসলো। চারপাশে হইচই পড়ে গেল। উৎসব উৎসব একটা ভাব। হাজবেন্ড সাইকেল নিয়ে মাঝরাত্রিরেই ছুটল মিষ্টি কিনতে। ভাইবা শুরুর আগে মেয়েটি ওই শিক্ষককে বলল, স্যার আমার বাচ্চাটাকে একটু দেখুন। শিক্ষক কঠিন গলায় ধমকালেন, বাচ্চাকে দেখতে নয়, ভাইবা নিতে আসছি। আচ্ছা দেখো। বাচ্চা তখন ঘুমোচ্ছে। মাথা ভর্তি চুল, পাতলা ঠোঁট, ছোট্ট একটা মুখ। ভাইবা প্রচণ্ড খারাপ হলো। কোনো প্রশ্নের উত্তরই দিতে পারল না মেয়েটি। বরং হাসতে হাসতে বলল, থিওরি খুব খারাপ হয়েছে, পড়াশোনা করি নাই, আমি পাস করব না। কিন্তু আমার এইটুকুন আফসোস নাই, আমার মতন ভাগ্যবতী নিয়ে এই পৃথিবীতে নাই। মেয়েটির চোখে জল। এক জীবনে প্রচণ্ড সুখে চোখে অশ্রু জমার মুহূর্ত খুব কমই জোটে মানুষের। মেয়েটি দারুণ ভাগ্যবতী তো বটেই। ওই শিক্ষকের নাম হুমায়ুন আহমেদ, আমাদের আকাশের উজ্জ্বল নক্ষত্র, যিনি প্রেমে পড়েছিলেন চাঁদের, টলমলে জ্যোৎস্নার, বৃষ্টি কিংবা রহস্যর, নিছক আনন্দের। ওই দিন পরীক্ষায় পাশ করানোর জন্য নয়, এই চমৎকার মানুষটি অত রাত্রে ছুটছিলেন একদল অভিভূত মানুষকে আনন্দ দেখার জন্য। মানুষকে অভিভূত করে আনন্দ পেতেন হুমায়ুন। নিজের তৈরি নন্দনকানন নুহাস পল্লীতে মিথ ছড়িয়েছিলেন ভূত আছে। আনন্দের খোঁজে ছুটছিলেন দিকবিদিক। হুমায়ুনকে ছোঁয়া প্রতিটি মানুষকে আমার ভীষণ সৌভাগ্যবান মনে হয়। এই এক স্পর্শেই বোধ হয় এক একজন এক একটা হীরকখণ্ডে পরিণত হতেন। অভিভূত করার চমৎকার ক্ষমতা ছড়িয়ে দিয়েছিলেন হুমায়ুন তার আশেপাশে। তারাও হুমায়ুনকে চমকে দিতেন। তীব্র ভালোবাসার কাঙাল ছিলেন বলেই হয়তো চোখে জল জ্বলত খানিক ভালোবাসায় সিক্ত হয়ে। খুব বাজে সময় যাচ্ছিল হুমায়ুনের তখন। মূল পরিবার থেকে বিচ্ছিন্ন। মেয়ে বিপাশা এবং পুত্র রুহাসকে নিয়ে কক্সবাজার গিয়েছিলেন সন্তানদের সাথে ঘুরবেন বলে। ভোরে ভোরে দরজায় নক। দরজা খুলে হুমায়ুন চমকালেন। সামনে চ্যালেঞ্জার দাঁড়িয়ে, হাতে 1 কাপ চা আর ভাঁজ করা পত্রিকা। প্রিয় মানুষটিকে অভিভূত করার তীব্র নেশায় এই লোকটি সারা রাত গাড়ি চালিয়ে সুদূর ঢাকা থেকে চলে আসছে। এই মানুষগুলোকে আমার ভীষণ হিংসে হয়। আমার ছুটে যাওয়ার রাস্তা নেই। গন্তব্য নুহাস পল্লী রেখে আমি ছুটি আমার ছোট্ট বুকশেলফের দিকে। হাত বাড়াই। একটা কোমল অদৃশ্য জাদুকরি হাতের ছোঁয়ায় হু হু করে কান্না পায় আমার। আমি এই মানুষটিকে ভয়ঙ্কর মিস করি। আমি এই মানুষটিকে সত্যি সত্যি ছোঁয়ার তীব্র একটি ইচ্ছে অপূর্ণ রেখেই মরে যাব। হায়। 13ই নভেম্বর, জাদুকরের জন্মদিন। প্রত্যেক জন্মদিন এবং মৃত্যুদিনে বাংলা সাহিত্যের এই জাদুকরের অবদান নিয়ে বিশিষ্ট লোকজন নিয়ম করে সকাল বিকাল নাক শীতকান। জীবনানন্দের কবিতা আর জীবন বিপরীত দিকে ছুটছিল। কবিতা বিক্রি হয়েছিল পরবর্তীতে, জীবন কেউ কেনেনি। কাজী নজরুল ইসলাম সত্য চিরতরে চোখ বুজে ফেলা পুত্র সন্তান বুলবুলের দাফন কাফনের টাকা ধারের জন্য যে প্রকাশকের কাছে ছুটেছিলেন, তিনি বিনিময়ে একটি কবিতা চেয়েছিলেন ওই মুহূর্তে। নজরুল বাড়িতে মৃত সন্তান আর চোখ ভর্তি জল নিয়ে লিখেছিলেন, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বহন। আহা কি সাহিত্য! হতাশ মানিক মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, দুমুঠো ভাতের ব্যবস্থা না করে সাহিত্য করতে এসো না। হুমায়ুন ব্যতিক্রম ছিলেন।
নিজের জীবন নিজেই যে যাপন করতে হয়। প্রকাশকেরা হিসেব করে বের করেছেন হুমায়ুনের প্রকাশিত একটা শব্দের বিক্রয় মূল্য ৫,৫০০ টাকা। একজন লেখক শুধুমাত্র একটি লেখা দিয়েও বাংলা সাহিত্যে চিরকাল রাজত্ব করে যেতে পারেন। আমি হুমায়ুনকে আজীবন মনে রাখব। শঙ্খনীল কারাগার, নন্দিত নরকে, এইসব দিনযাত্রী, কোথাও কেউ নেই, দেয়াল, অপেক্ষা, বাদশার নামদার, অচিনপুরের জন্য। আমি তাকে বুকে আগলে রাখবো তার অসম্ভব সুন্দর এবং নান্দনিক ছোট গল্পগুলোর জন্য। আমি আমার জীবদ্দশায় যত বই পড়ব, যার বই পড়ব, হুমায়ুনকে মনে রেখেই পড়ব। এই চমৎকার জগতের প্রবেশপথের চাবিটা যে তারই ছিল। তারপর আমি ভরা জোছনায় পুকুর পাড়ে হাত পা ছাড়িয়ে গলা ছেড়ে গান গাইব। তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে। ১,০০০ নাটক, ১,০০০ সিনেমা, ১,০০০ বইয়ের মধ্যে তুড়ি মেরে হুমায়ুনকে আলাদা করা যায়। কেননা তিনি গতানুগতিক চোখে দেখেননি একটা বৃক্ষ, একটা পাখি, একটা আস্ত মানুষ, কিংবা সাধারণ কোনো দৃশ্য। এই কারণেই হাবলঙ্গের বাজারের আব্দুল মজিদ খান মুখে ডিম নিয়ে বসে থাকে, বিবাহ করতে তার লজ্জা লাগে। আজ রবিবারের সবচেয়ে বেশি কথা বলা মতি মিয়া অধিক কথা বলা পছন্দ করে না। অধিক কথা বলার সার্থকতা নাই। দেয়ালের ভীত শফিক হুট করেই ৭৫-এর বিভীষিকাময় এক রাতে মুজিব হত্যার বিচার চাই স্লোগান দিয়ে রাস্তায় নেমে যায় একা। শ্যামল ছায়ার রকচটা মাঝি একগাদা যাত্রী সহ নৌকা রেখে দূরে চলে গিয়েও মন খারাপ করে অনতিবিলম্বে ২ হাতে ২টা কাঁঠাল নিয়ে ফিরে আসে। এসে গম্ভীর মুখে বলে, আমি ভালো লোক না, আমি খুব খারাপ লোক, আমি শিশি খাওয়া লোক। হুমায়ুনকে আমি কোটির মধ্যে অনায়াসে আলাদা করতে পারি, কেননা এই মানুষটি আমার সমগ্র জগতে বিচরণ করেন। কোথাও কেউ নিয়ে দেখছিলাম কদিন আগে ইউটিউবে পুনরায়। কেন এই নাটক নিয়ে এত হইচই তা টের পাওয়া যায় প্রতিটা মুহূর্তে। কতটা গভীরতায় ডুবিয়ে রাখা যায় সংলাপ, দৃশ্য, সুর। কানের কাছে যেন বাজছিল গলির মিছিল। আমার ইচ্ছে করলো একটু গলা মিলাই। বাকের ভাই থাকুক, বাকের ভাই আরও কিছুদিন বাঁচুক। একটা সিনেমা দেখার সময় আমরা গল্পের সঙ্গে হা করে গেলি ক্যামেরার কাজ, সাউন্ড, সেট সহ সিনেমার সংশ্লিষ্ট নানান বিষয়। ব্যক্তিগতভাবে মনে হয় হুমায়ুন আহমেদের সিনেমাগুলোতে সম্ভবত আহামরি ক্যামেরার কাজ নেই, অথবা হয়তো আমি ক্যামেরার কাজ অত বুঝি না। বাকি টেকনিক্যাল বিষয়গুলোও অতটা নজর কাড়া নয়। তাও শ্যামল ছায়া আমায় কাঁদায় প্রতিবার। একটা নৌকায় আস্ত বাংলাদেশ তুলে এনেছেন হুমায়ুন, কজনই বা পারে। এই সিনেমায় মাওলানা ফেরার পর তানিয়া আহমেদ যখন শ্বশুরকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করেন, সবাই ফিরে আসে, আপনার ছেলে কেন ফিরে না বাবা? সবাই ফিরে আসে, আমার বাবুটা কেন ফিরে না বাবা? আমার চোখ ফেটে জল বের হয় তখন। আমি হু হু করে কাঁদি। শুধুমাত্র গল্প দিয়েই আঁচড় কাটতে জানতেন হুমায়ুন। একটা মানুষের কতটা ভিতরে ঢুকে তাকে শূন্য করে পুরনো অনুভূতি চূর্ণ করে নিয়ে যাওয়া যায়, তিনি রপ্ত করেছিলেন দারুণ। হুমায়ুন সম্পর্কে খুঁটিনাটি আমি পড়ি, এমন অনেক কিছুই যেটা আদৌ জানার কোনো প্রয়োজন নেই। জেনে লাভ নেই, না জেনে ক্ষতি নেই। আমার কখনো জানার প্রয়োজন হয় না, তথাপি আমি জানি হুমায়ুন সবসময় ফুল হাতা শার্ট পরে ঘুমোতে যেতেন। 2টা গালি দিতে পারতেন, 1 ফাজিল, 2 ফাজিলের ফাজিল। সবচেয়ে বেশি উচ্চারণ করা বাক্য ছিল তার, লজিক কি বলে। হুমায়ুন যখন জিন্স পরেছিলেন দ্বিতীয় বিবাহের পর, সবসময় গোসল করেছেন গরম পানিতে। সব কটি পাণ্ডুলিপি নিজ হাতে কুচি কুচি করে ছিঁড়ে ফেলতেন কম্পোজের পর। বাসায় কোনো লকার ছিল না তার, দরজার তালা চাবিও ছিল না। হিমুর মতন ঘরের ভেতর আসমান বানিয়েছেন একখানা বৃষ্টি বিলাস। আমার এসব জানার প্রয়োজন পড়ে না, অথচ আমি জানি। আমি গোগ্রাসে গেলে হুমায়ুন সম্বন্ধীয় সব, প্রতিটা বাক্য, প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষর, কারণে অকারণে, ঘুমে জাগরণে। হুমায়ুন আমার একটা জগৎ। এই জগৎ আমি ভয়ঙ্কর আবেগ নিয়ে ভালোবাসি। আমার কভার ফটোয় হুমায়ুন জুড়ে আছেন, একটা চশমা পরা মুখ, তার ঠিক নিচে বাম দিকে ছোট্ট আমি তাকিয়ে আছি উপরে। ওই ছবিটা আমার ভেবে তোলা হয়নি, কিংবা হুমায়ুনের ওই ছবিটাও আমার ভেবে আঁকা হয়নি।
তারপরও এই তাকিয়ে থাকা ছবি আমার দেখা সবচেয়ে সুন্দর ছবি। ওই চশমা পরা মুখটা আমার আঁকা ব্যক্তিগত পছন্দের সেরা কাজ। কেননা এখানে হুমায়ুন মিশে আছেন ওতপ্রোতভাবে। এই দৃষ্টি মিথ্যে নয়। আমি এভাবে দূরে জলজলে নক্ষত্রের দিকে তাকাই, আসমান ছোঁয়ার বাসনা নিয়ে। ১৯৫৫ থেকে ৬০ সালের দিকে সিলেটের মীরাবাজারের অদূরে কোথাও কোনো ধবধবে সাদা রঙের বাংলা প্যাটার্নের বাড়ির আঙিনার বাগানে বসে গাছের নিচে পাটি পেতে শুয়ে পড়া ১৫ থেকে ১৬ বছরের যে বালিকা হুট করে বাগানে ঢুকে পড়া এক অপরিচিত স্কুল ফেরত তুরন্ত বালকের হাতে যত্ন করে তুলি সমেত অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল তুলে দিয়ে এক স্বপ্নীল রাজ্যে প্রবেশ করিয়ে দিয়েছিল। ওই বালিকার কি জানা হয়েছিল ওই ছোট্ট কাজল একদিন এই তুলি দিয়ে আঁকবেন হলুদ হিমু, তীক্ষ্ণ মিসির আলী, নীল রূপা, দুঃখী মোনা, আবঝার শুভ্র কিংবা রংচটা বাকের ভাই? আজ জাদুকরের জন্মদিন। জাদুকরের জন্মদিনে এইটুকুন শ্রদ্ধাঞ্জলি আমার। আমি জানাতে চাই ভীষণ ভালোবাসি আপনাকে, ভীষণ। হয়তোবা ৪০০ কিংবা ৪,০০০ পৃষ্ঠার একটা বৃহৎ বই লিখেও আমি পুরোপুরি প্রকাশ করতে পারবো না কতটা ভালোবাসি আপনাকে। তাও বলি ভালোবাসি। আপনাকে ধন্যবাদ আমার ব্যক্তিগত শহরটা রঙিন করে তোলবার জন্য। আমরা কৃতজ্ঞ, আপনি আমাদের।